গত প্রায় ৩ মাস ধরে সারা পৃথিবীতে কোনো সুসংবাদ নেই। মৃত্যু, করোনার আতঙ্ক, দেশে দেশে বিচ্ছিন্নতা, মৃত্যুর সংখ্যা বাড়া, আক্রান্তের সংখ্যা বাড়া, একের পর এক রাষ্ট্র কাঠামো একে একে আসলে করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত হওয়া। আসলে ৩ মাস বা ৩.৫ মাসের মাথায় এসে কোনো কোনো ঔষধ এবং কিছু কিছু ভ্যাকসিন মানুষের মনের মধ্যে আশা জাগিয়েছে, এবং সেই আশা জাগা নিয়ে বাস্তবতায় এই ওষুধগুলো কিভাবে কাজ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে, এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তারা আসলে এগুলোকে কীভাবে ব্যাখ্যা করছেন, ভ্যাকসিন আসতেই বা কতদিন লাগবে, এবং যে ওষুধগুলো অনুমোদন পেয়েছে বিভিন্ন দেশে বা যেগুলো প্রস্তুত করার বাস্তবতায় আছে, সেগুলো প্রস্তুত হলে সেগুলো ব্যবস্থাপনা কিভাবে হবে, সে প্রসঙ্গ নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রত্যেকটি সেক্টরের অভিজ্ঞ মানুষগুলো আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রথমত তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইউজিসি, ইমিরেটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তিনি একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা, গণস্বাস্থ্য কেন্দ্র। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, চিকিৎসক এবং আওয়ামী লীগ নেতা। আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন ডাক্তার ফেরদৌস খন্দকার, মেডিসিন বিশেষজ্ঞ, তিনি নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই। এই দুঃসংবাদের মধ্যে আপনাদের মনের মধ্যে কোনো আশা তৈরি হচ্ছে কিনা, ওষুধগুলোর নাম সম্পর্কে শুনে, ব্যবস্থাপনা সম্পর্কে শুনে, সে সমস্ত বিষয়গুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি, ফেসবুকে আমরা আছি, এবং নিউজ 24 ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা কথা বলতে চাই এই করোনা দুর্যোগের মধ্যে আশা জাগা নিয়ে ওষুধগুলো কিভাবে কাজ করতে পারে এবং আসলে কতটুকু কাজ করতে পারে সেই প্রসঙ্গে আমরা শুরু করতে চাই। আসলে সুদূর আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যিনি যুক্ত আছেন তাকে দিয়ে শুরু করতে চাই। ডাক্তার ফেরদৌস খন্দকার, ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আসলে মূলধারার কাগজে আপনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আপনাকে বলা হচ্ছে সুপার হিরো ডাক্তার, বলা হচ্ছে ডক্টর অফ হিউম্যানিটি। এই বাস্তবতায় আমরা জানি যে আসলে এফডিএ একটি ওষুধকে অনুমোদন দিয়েছে, এবং বাংলাদেশে 6টি প্রতিষ্ঠান সেই ওষুধ উৎপাদন শুরু করার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। আপনারা তো একদম মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আমরা জানি অনেকগুলো ভ্যাকসিন সম্পর্কেও কথা হচ্ছে। এই দুর্যোগের মধ্যে আশা জাগাচ্ছে যে ওষুধগুলো, সেগুলো সম্পর্কে আপনাদের কাছে কি তথ্য আছে? আপনার কাছে প্রথমে জানতে চাই বিষয়টি নিয়ে আমরা আসলে। ফেরদৌস খন্দকার। আমাকে এরকম একটা অনুষ্ঠানে অ্যালাউ করার, আমার সাথে অনেক আছে, সালাম। দেখুন, বাজারে যে ওষুধগুলো বলছি আমরা থেকে, কিন্তু এই ওষুধগুলো ভাবে দেয়া হয়েছে। এর মধ্যে অ্যাভিগেনের নাম দিকে, আর রেমডেসিভির দেওয়া হচ্ছিল। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সত্যি প্রথম থেকে আমরা বুঝে নিয়েছি হয় একটি আর হবে, এই সত্য। এক মাঝখানে রেমডেসিভির পাওয়ার জন্য জিলির যে ছিল স্টাডি করার জন্য, তো তখন আমরা এটা থেকে তারপর এসেছে। তো পরীক্ষা এটি খুব অল্প সংখ্যক মানুষ করেছে, ৬৫ জনের মতো, এবং অল্প সময়ে হচ্ছে। এটি আশাবেন কিছু আপনারা জানেন যে অংশ মানুষের এটি দেখা যায়, এবং যেটি মানুষটি 14 দিন ফিল করার এটি 11 এসেছে। এখন এটি কি সত্যি অর্থে একটি আপনি কিনা দেখুন, এইরকম একটি অবস্থা এখানে সারা দুনিয়ার মানুষ চাহিদা হচ্ছে, কোথায় যাচ্ছে যে কোন লাইনে ওষুধ কাজ করবে। আমাকে একটি আমার দিক সামথিং এমন অনেক ভাইরাস যাদের কোনো ওষুধ কাজ করে নাই, অন্তত স্বল্প সময়ে আমরা আলো দেখতে পাচ্ছি কোন লাইনে আঘাত করা যাবে। প্রচুর এই মানুষের হাতে এখনো ক্রিটিক্স হচ্ছে যে জানালে এটি বড় আকারে হয়নি। তারপর আমি বলবো এই অবশ্যই
জি, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা আসার কথা আপনার কাছ থেকে শুনেছি। আমরা একটু ডক্টর একে আজাদ চৌধুরী স্যার আপনার কাছে আসতে চাই। আপনি আসলে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আজ থেকে 1-1.5 সপ্তাহ আগেও বলেছিলেন যে বিজ্ঞান কাজ করছে, দেশে দেশে সমস্ত মানুষ তারা আসলে এই সমস্ত সেক্টরের সঙ্গে যুক্ত, তারা আসলে ঔষধ নিয়ে গবেষণা করছে, টিকা নিয়ে গবেষণা করছে। আপনি যখন আমাদের আজকে একটি নিউজও সম্প্রচারিত হয়েছে যেখানে আপনি আমাদের ইন্টারভিউ দিয়েছেন, কমেন্টও করেছেন, আপনার কাছে আসলে জানতে চাই যে আসলে এই যে বাস্তবতা আমরা এখন ফেস করছি করোনা দুর্যোগকালে, এই যে ওষুধটির কথা বলা হচ্ছে রেমডেসিভির এবং তার সঙ্গে যে ভ্যাকসিনগুলো নিয়ে কথা হচ্ছে স্যার, আসলে এইগুলো কিভাবে আমাদের আশা জাগাচ্ছে, কোন কোন সেক্টরে এগুলো কাজ করতে পারে, আপনি যদি ব্যাখ্যা করতেন একটু ডক্টর একে আজাদ চৌধুরী। আজকে যে রেমডেসিভির কথা, রেমডেসিভির এটা রেমডেসিভির গিলিয়াড সায়েন্সেসের একটা প্রোডাক্ট ডেভেলপ করেছিল ওরা ইবোলার জন্য। ইবোলাতে খুব কাজ করেনি, কিন্তু রেমডেসিভির ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল। আমাদের এটা ভাইরাল ডিজিজ, এই ভাইরাসের এগেনস্টে কাজ করবে। এটা একটা নিউক্লিওটাইড, মডিফাইড নিউক্লিওটাইড, যেটা এই কোভিড যেটাকে বলে SARS-CoV-2, এই ভাইরাসটাকে যখন ওরা শরীরে ঢুকবে, শরীর থেকে সেটা যখন টেক ওভার করে শরীরে, তখন আমাদের RNA, আমাদের এনার্জি, আমাদের নিউক্লিওটাইড সবগুলো ইউজ করে ভাইরাস নিজের RNA বানায়, একসঙ্গে অসংখ্য ভাইরাস প্রডিউস হয় এবং সেটা বডির অন্যান্য জায়গায় সেল থেকে বেরিয়ে আক্রমণ করে। এই রেমডেসিভিরটা এটা একটা নিউক্লিওটাইড, যেটা ভাইরাল নিউক্লিওটাইড নয়, এটা একটা মডিফাইড নিউক্লিওটাইড। ভাইরাস এটাকে নিজের মনে করে তার RNA ভিতরে ইনক্লুড করে নেয়। ইনক্লুড করে নেওয়ার ফলে সেল পয়জনিং হয়ে গেল, তখন আর ভাইরাস রিপ্লিকেশন হয় না। এই জন্যেই এই যে অ্যান্টিভাইরাল ড্রাগটা আসার ফলে নতুন আশার সঞ্চার হয়েছে যে এই ভাইরাসটা আর শরীরে ঢুকার পরে যদি এই ড্রাগটা অ্যাপ্লাই করা হয়, তখন তার রিপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। রিপ্লিকেশন বন্ধ হয়ে গেলে তো ভাইরাস লোড কমে যাবে, একসময় বডির ইমিউন সিস্টেম ভাইরাসকে পরাজিত করে বের করে দেবে। এবং এই ড্রাগটা পারমিশন দেওয়া হয়েছে শুধু ভেন্টিলেটরে যারা আছে, যারা অক্সিজেন সাপ্লিমেন্টেশন নিচ্ছে ইনটিউবেট ফর্মে অথবা হাই প্রেশার অক্সিজেন নিচ্ছে, তাদের বেলার জন্য। কিন্তু আমার বিশ্বাস এই রেমডেসিভির মাইল্ডার ফর্মে ইউজ হতে পারে। কেন হবে ইউজ? যখন আদার কোমরবিডিটি, তাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, কিডনির প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, এইসব পেশেন্টদের যখন করোনা আক্রান্ত হয়, প্রথম 2-3 দিন অত সিরিয়াস হয় না, 6 to 7 ডেতে যে ওই ভাইরাস যখন লোড বেড়ে যায়, তখন অন্যান্য অর্গানগুলোকে এফেক্ট করে ফেলে। আর এই ভাইরাসটা বাঁধে ACE2 রিসেপ্টরে। আর যখন এই ভাইরাসটা ঢুকে, হার্টেরও ACE2 আছে, লিভারেরও ACE2 আছে, কিডনিতেও আছে, এমনকি রেড ব্লাড সেলেও এটা বাঁধে। বাঁধার ফলে অক্সিজেনেশনটা ডিপ্লেটেড, বডিতে থাকে না, পায় না, তখন হাই প্রেশারে টিউবেশনে ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন সাপ্লাই দেয়। এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, এটা হলো ম্যানেজমেন্ট। ট্রিটমেন্টের জন্য আমাদের হাতে কিছু ছিল না। যখন রেমডেসিভির আসলো, তখন রেমডেসিভির দেওয়া হলো, নিউ ইংল্যান্ড জার্নালে মেডিসিনে পাবলিশ করেছে, তারা দেখিয়েছে 70% ক্রিটিক্যালি ইল পেশেন্ট যারা লাইফ সাপোর্টে আছে, তাদের অক্সিজেনেশন ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, তাদের 70% পেশেন্ট ওয়েল রেসপন্ড করেছে এবং তাদের ডেথ রেট 14%, অনলি 14%। অথচ নর্মালি আনট্রিটেড অবস্থায় তাদের ডেথ রেট ছিল 17 থেকে 70% পর্যন্ত। সেই ক্ষেত্রে ওই 14% আরো কমেও এটা আনতে পেরেছে।
স্যার আপনাকে অনেক Chicago ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনি University of- আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আসলে এই সংকটের মধ্যে অবশ্যই এগুলো অনেক বেশি আশা জাগাচ্ছে আমাদের মধ্যে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই আমরা। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে দুটি। একটি হচ্ছে যে আসলে আপনার প্রতিষ্ঠানের তৈরি করা যে কিট, যেটি আসলে এখন একটি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ের মধ্যে আছে, সেইটির আসলে সবশেষ কি তথ্য আছে, সেটি আমাদের জন্য অবশ্যই একটি আশা জাগানিয়া সত্য বাস্তবতা। এবং তার পাশাপাশি যে সমস্ত মেডিসিনের নাম আমরা দেশে এবং দেশের বাইরে শুনছি, আর সেগুলো আসলে এই সংকটের মধ্যে কি কিভাবে মানুষকে এবং মানব সভ্যতাকে উপকৃত করতে পারে বলে আপনি মনে করছেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? আমি প্রথমে আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি। বাংলাদেশের ওষুধ সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি প্রফেসর আজাদ চৌধুরীকে আপনারা এনেছেন। এখানে এই ওষুধের ব্যাপারে আমাদের জীবিত যারা আছেন তার মধ্যে উনি হলেন সবচেয়ে জ্ঞানী যোগ্য ব্যক্তি। ওনাকে আমি আপনাদের মাধ্যমে একটা সালাম জানাচ্ছি। উনি অত্যন্ত পরিষ্কারভাবে জিনিসটাকে বুঝিয়ে বলেছেন সেটা। তবে যেটা হয় কি, আমাদের এমন একটা অবস্থায় আছি আমরা, যে ওষুধটাই অন্য একটা রোগের জন্য সবাই আশা করছে, এটা কিছুটা সামঞ্জস্যতা আমরা আশায় থাকতে পারি। আশা করে দেখি এটা কত দূর কী হয়, সেটার জন্য আমাদেরকে এটা পরিপূর্ণ গবেষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এত সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশ সরকারকেও একটা ধন্যবাদ দিতে চাই। তারা অতি দ্রুত এই রেমডিসিভিরের এইটা জিসিপিটা পাস করে দিয়েছেন। বাংলাদেশেও এটা 6টা কোম্পানি এটা তো ওষুধটা তৈরি করবে। এটাও একটা সরকারের খুব ভালো উদ্যোগ, ভালো পদক্ষেপ। তবে আমি আশা করছি যে আজাদ চৌধুরী যদি এই সব ব্যাপারে আর একটু বেশি জড়িত থাকেন, তো বাংলাদেশে ঔষধ শিল্পের অগ্রগতিটা হবে। উনি সত্যিকার অর্থে একজন বিজ্ঞানী। আর এখানে যেটা আমি যেটা সবসময় অপেক্ষা করার পক্ষে, এটাকে আমাদের ধৈর্য ধরে দেখতে হবে। হাতে একটা অস্ত্র আসলো, কাজ করবে কি কত দূর করবে আমাদের অপেক্ষা করতে হবে সেই আর বাকিটা তো আপনারা জানেন, ভ্যাকসিনটা আসতে একটু সময় লাগবে। আমাদের যে কিটের কথা বলেন, এটা কিন্তু ওষুধ না, এটা নতুন কোনো মহাবিষ্কার না। আমাদের যে বাংলাদেশের 4জন বিজ্ঞানী একটা প্রক্রিয়া, একটা মেথডোলজি ডেভেলপ করেছেন, উদ্ভাবন করেছেন। ডক্টর বিজন কুমার শীল, নিহাদ আদনান, জমির উদ্দিন, আসানুল হক এবং ডক্টর ফিরোজ, এরা সব বাংলাদেশেরই। এদেরকে কোঅর্ডিনেট করেন ডক্টর মহিবুল্লাহ খন্দকার। এখন বিএসএমইও তার কার্যকারিতার একটা মূল্যায়ন করবেন। তারপরে আমরা আশা করি মাসখানিকের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা, এইটার সবচেয়ে বড় কার্যকারিতা যেখানে ইম্পর্টেন্স, এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশে পুলিশের সদস্যরা অনেক বেশি আক্রান্ত হয়েছে। হঠাৎ পুলিশ কেন? ডাক্তাররা হচ্ছে এটা বোঝা যায়, তারা সরাসরি সেবা দিচ্ছেন, নার্স এরা দিচ্ছেন, টেকনোলজিস্টরা তার স্যাম্পল নেওয়ার সময়, কিন্তু পুলিশ কেন? পুলিশ এত কেন আক্রান্ত হয়েছে? তার মূল কারণটাই হলো বাংলাদেশের পথে ঘাটে সিমটমলেস, হয়তো তাদের কোনো রকম এই উপসর্গ নেই, তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং পুলিশ সেই কারণেই এটা, তার মানে কমিউনিটি এইটা অনেক বেশি হয়েছে। আমাদেরকে এটা অত্যন্ত সতর্ক থাকতে হবে, এটা আমি মনে করি যে এটা। এবং সেই সতর্কতার ক্ষেত্রেই আমাদের বিজ্ঞানীদের, বাংলাদেশি উদ্ভাবিত গণস্বাস্থ্য র্যাপিড প্লট, এটা রোগ নির্ণয়, এটাকে আইডেন্টিফিকেশানে, এটা কিন্তু কোনো চিকিৎসা না, এটা পরিষ্কার কথা। এটা ভাগ করে দিতে পারবে কার হয়েছে কার হয়নি। এটা একটা দ্রুত, এটা মূলটা হলো যে এটা একটা দ্রুত আপনার একটা উত্তর পাবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আবারও আসবো। ডক্টর হাবিবে মিল্লাত, আপনার কাছে একটু আসতে চাই। আসলে বাংলাদেশের যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, সেটি আসলে গত কয়েক দশকে বা কয়েক বছরে একটি ঈর্ষণীয় জায়গায় পৌঁছেছে এবং আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি। এবং আসলে আমাদের এই করোনা সংকটের বাস্তবতায় অবশ্যই আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যারা আসলে এই ওষুধ থেকে শুরু করে আরও অনেক ওষুধ তৈরি করার জন্য যে অনুমোদন পেল, সেটির প্রক্রিয়াটা আসলে কি হবে এবং তারা কিভাবে আসলে এই সাপ্লাই চেনটি মেনটেন করবেন। কাঁচামাল আমদানির ব্যাপার আছে, তৈরি করার বাস্তবতা আছে, এবং আমরা জানি যে আসলে এফডিএ অনুমোদন দিয়েছে। আর কারো অনুমোদনের এখানে আসলে শর্ত আছে কিনা, কিভাবে আসলে এই কাজটি হতে পারে মাঠ পর্যায়ে, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, ডক্টর হাবিবে মিল্লাত।
আপনাকে ধন্যবাদ এবং দর্শক ধন্যবাদ। আপনি জানেন আমরা এই যে মহামারীর কথা বলছি, এই যে মহামারীতে আমাদের তো চিকিৎসা নেই। প্রথম যেটি দরকার সেটা আমাদের সময় দিতে হবে। এখন আমাদের আপনাকে হাতে শুনতে যা পাচ্ছি রয়েছে আমরা, জি। সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের দেশের বিশেষজ্ঞ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে গাইড করছেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বহুল প্রচলিত ওষুধ অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টিবায়োটিক, ক্লোরোকুইন, ম্যালেরিয়া ড্রাগ এবং জিঙ্ক, এটা স্বাভাবিক, এটা দিয়ে একটা ট্রেডিশনাল একটা ট্রিটমেন্ট চলছিল। কিন্তু এর সাথেও কিছু কনফার্মেটিভ রিপোর্ট আছে, কোনো কিছু আছে যে এটা হয়তো ডেট্রিমেন্টাল ইফেক্ট হতে পারে। এর বাইরে যে অ্যাভিগান বা ফাবিপ্রাপিন, যেটা জাপান প্রথম আবিষ্কার করেছে, চায়না, ইউকে তে রয়্যাল প্রক্টর হসপিটাল, চেলসি, ওয়েস্টমিনস্টার হসপিটাল, হসপিটাল বেলজিয়াম, বড় ধরনের স্টাডি চলছে। এই অ্যাভিগানটা হচ্ছে মডারেট করোনা তাদের জন্য। আজকে গত 2 দিন আগে অ্যাপ্রুভাল দিয়েছে ক্রিটিক্যাল পেশেন্টের জন্য, একটু আগে শুনছেন যে সমস্ত পেশেন্ট থাকবে তাদের জন্য। এ নিয়ে আসলে আমরা আশা করি, কিন্তু সত্যিকার অর্থে করোনা মুক্তার জন্য কোন ঔষধি যে একদম মহৌষধ সেটা কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি। আমরা দেখেছি যে ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়া পর্যন্ত আমরা নিরাপদে থাকতে পারি। তারপরও বাংলাদেশ ওষুধ পরিষদকে ধন্যবাদ, ইতিমধ্যে 7টি 8টি কোম্পানি সেই থেরাপি যেটা অ্যাভিগান নামে পরিচিত তার পারমিশন দিচ্ছে। এবং আজকে আমি পত্রিকায় দেখলাম যে রেমডেসিভির জন্য 7টি কোম্পানি পারমিশন দিয়েছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, পারমিশন দিয়ে জন্য, কিন্তু পারমিশনটা কিন্তু বিক্রি করার জন্য হসপিটালে সাপ্লাই দেওয়ার জন্য দেয়নি। সুতরাং তারা আর আমাদের কোম্পানিগুলো খুবই, কিন্তু আপনি র ম্যাটেরিয়াল জিজ্ঞেস করছেন, তারা আগে র ম্যাটেরিয়াল এনে কিন্তু অলমোস্ট তৈরি করে রেখেছে, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হসপিটাল দেওয়া সম্ভব। জি। সুতরাং সেই হিসাব থেকে চিন্তা করে দেখলে আমাদেরকে অবশ্যই পারমিশন দিয়ে আমরা যদি তৈরি করতে পারি, ব্যবহার করতে দেওয়া উচিত। এবং আপনি পারমিশন দেন কিন্তু ব্যবহার করার জন্য কোনো হসপিটালে দিবেন না, এটা তো আসলে ঠিক না। সেদিকটা রাখতে হবে আসলে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই তার প্রশ্ন আছে আপনাদের অনেকের কাছে। দর্শক, আপনার নামটি বলে আপনি আমাদের কাছে আপনার প্রশ্নটি করুন, আমরা আপনার প্রশ্ন জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলতেছি। আমার প্রশ্নটা থাকবে, প্রশ্ন ঠিক না, এটা একটা মানে আমার থাকবে ডাক্তার জাফরুল্লাহ স্যারের কাছে। বাংলাদেশে কিন্তু অনেক মানে বিজ্ঞানী আছে ডাক্তারের ক্ষেত্রে, কিছু কিট তৈরি করার মতো অনেক সংস্থা আছে, স্বাস্থ্য কেন্দ্রে অনেক সংস্থা আছে, কিন্তু ডাক্তার জাফরুল্লাহ বীরত্বের সাথে উনি নিজেই আসছেন যে আমি একটা কিট তৈরি করব। কিট তৈরি করার পরে উনি যখন সেটা ওষুধ প্রশাসনকে বললো যে এটা নেন, নিয়ে দেখেন আপনারা এটা কিছু কাজ করা যায় কিনা, ওষুধ প্রশাসন প্রথমত এটাকে ডিনাই করে গেল। আসলে আমরা আপনার প্রশ্ন জানতে চাই। আসলে আপনি যদি এখানে আপনার মতামত দিতে শুরু করেন তাহলে আসলে এটি অন্য একটি বিষয় হয়ে যাবে। আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন কি আছে আমাদের কাছে? আমরা জানি যে কি হয়েছিল, এখন বাস্তবতা কোথায় আছে সে ব্যাপারে আমাদের কিন্তু আছে, জানা আছে। আপনার কোনো প্রশ্ন আছে আমাদের কাছে? জাফরুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্নটা আছে আর কি। প্রশ্নটা হচ্ছে, জাফরুল্লাহ স্যার, ওনাকে আমি স্যালুট দেই এই কারণে, উনি বিশ্ব যখন ওনাকে চেয়েছে উনি ডিনাই করছে যে না দিব না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে আবারও পরবর্তীকালে ফোন করে যুক্ত হবেন। আমরা একটু ডক্টর হাবিব মিল্লাত আপনার কাছে আবারও একটু আসতে চাই, অল্প সময়ের জন্য আপনার কাছে একটু আসতে চাই। আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে আপনারা যে কাঁচামালের কথা বলছেন, সেই কাঁচামালের বাস্তবতায় আপনারা আসলে কোনো সংকট বোধ করছেন কেন এই সময়? এই সাপ্লাই চেইনটি কিভাবে মেনটেন করা যাবে? আমি একটি ব্যাপার বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা দেখেন ওষুধ প্রশাসনের পক্ষ থেকে একটি ফাভিপিরাম বা অ্যাভিগানের দাম নির্ধারণ করেছে 400 টাকা, যেটা একটা কমপ্লিট করতে লাগবে 16,000 টাকা। আর যদি রেমডেসিভিরের কথা বলেন তাহলে একটার দাম আগে 20,000 টাকা নির্ধারণ করেছিল, সেটা এখন 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং একজন পেশেন্টের ট্রিটমেন্টের জন্য 1-1.5 লাখ টাকাও লেগে যাবে শুধুমাত্র ইনজেকশনটা দেওয়ার জন্যই। ব্যক্তিগতভাবে এটি করা খুবই কঠিন। এবং আজকে সুযোগ পেয়ে যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে দেশের বাইরে, তারা দাম বাড়িয়ে দিচ্ছে 3 থেকে 4 গুণ।
অ্যাভেনের পার কেজির মূল্য ছিল এক সময় $5,000 থেকে $6,000, এখন সেটা $20,000 ছাড়িয়ে গেছে। আমাদের প্রেশারটি পড়ছে, এই মানুষের উপর যে প্রেশারটি পড়ছে, ওষুধ কোম্পানিগুলো চেষ্টা করছে এগুলো নিয়ে আসার জন্য। সেই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে যাতে র ম্যাটেরিয়াল পর্যায়ে রাখা যায়। বাংলাদেশে র ম্যাটেরিয়ালের যে পার এপিআই পাম্প সেটি এখন হওয়ার কারণে সত্যিকার অর্থে বাংলাদেশের 80% এর বেশি ম্যাটেরিয়াল বিদেশ থেকে আনতে হয়। আমি মনে করি যে এগুলোর দিকে নজর রাখতে হবে। পরবর্তীকালে এই মুহূর্তে সাপ্লাই ডিসরাপ্ট থাকার কারণেই যোগান করা সম্ভব, কিন্তু দাম বেড়ে 3-4 গুণ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু আমেরিকা আবারও আসতে চাই। ডক্টর ফেরদৌস খন্দকার আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা আসলে এই পুরো আলোচনায় দেখতে পাচ্ছি আমাদের আশা জাগা নিয়ে তথ্য যেমন আছে, তার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে আসলে এখনও সেই মহৌষধটি আমরা আবিষ্কার করতে পারিনি, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ওষুধ নিয়ে কথা হচ্ছে তার কাঁচামালের অপ্রাপ্যতা, কাঁচামালের সহজলভ্যতার একটি সংকট, তার সঙ্গে সঙ্গে দাম নির্ধারণ, এই সমস্ত বিষয় নিয়ে আসলে প্রথম বিশ্বে আপনারা অবস্থান করছেন। তারা কি ভাবছেন এবং এর সঙ্গে আমাদের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো কিভাবে আসলে মেনটেন করতে পারে, কিভাবে মিলে কাজটি করতে পারে বলে আপনি মনে করছেন, ডক্টর ফেরদৌস খন্দকার? চলুন একটু প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলি। ধরুন 100 জন রোগী এটিতে এফেক্টেড হয়েছে, এর মধ্যে 5 জন রোগী হাসপাতালে আছে, ঠিক আছে, আর 95 জন রোগী কিন্তু বাড়িতে আছে। তো আমরা এই 100 জন রোগীর মধ্যে 5 জন, আমার এই 5 জনের মধ্যে আমরা যেটি কথা বলছি যে আশা জাগালিয়া, সেটি হচ্ছে 100% মানুষের জন্য যারা অ্যাডভান্স এই রোগে ভুগছেন বা 1%-এর নিচে। প্র্যাকটিক্যালি চিন্তা করুন। তো এখন আমরা কিন্তু কেউ ভাবছি না 99 জন মানুষের কি হবে। তারপরও বলছি এটি অবশ্যই আশা জাগানিয়া 1% কাজ করেছে। আমরা বুঝে গেছি কোন লাইনে এই ভাইরাসটিকে অ্যাটাক করলে ঠিক হবে। এখন যুক্তরাষ্ট্রে এই ওষুধটি একটি পেটেন্ট ওষুধ, অর্থাৎ সারা বিশ্বে এই একটি কোম্পানি বানাতে পারবে। তাহলে এটি কাদেরকে দেয়া হবে? এটি রেশনিং করতে হবে। সরকার এইটিকে রেশনিং শুরু করেছে অলরেডি যুক্তরাষ্ট্রের বাজারের জন্য। তারা তাদেরকে বলছে ফাইন্যান্সিয়ালি আমরা যা দরকার তাই করব, তোমরা করো। তার মানে হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি পাবে, তারপর সারা বিশ্ব প্রায়োরিটি পাবে। যেহেতু পেটেন্ট, এটির দাম স্বাভাবিকভাবে অন্য ওষুধের চেয়ে একটু বেশি হবে, এইটি স্বাভাবিক। তো কাঁচামাল অন্য কোনো কোম্পানি আলাদাভাবে কালেক্ট করতে পারার কথা নয়, অ্যাটলিস্ট 17-18 বছর। না, সেই ক্ষেত্রে আসলে এখানে কি বিশ্ব যখন সবাই মিলে সংকটের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা জানি যে প্যাটেন্ট ড্রাগ অবশ্যই সেই কোম্পানির একটি শর্ত থাকবে, সত্য থাকবে। বিশ্ব মানবতার জন্য কি অন্য কোনো চিন্তা হচ্ছে কিনা এই ব্যাপারে? আপনাদের ওখানে কোনো আলোচনা হচ্ছে ডক্টর ফেরদৌস খন্দকার এই ব্যাপারে? জি জি, এই ব্যাপারে আলোচনা হচ্ছে হায়ার লেভেলে, এখানে ডাক্তারদের লেভেলে না, এটি পলিসি মেকিং এর লেভেলে। সেখানে তারা এটি একটি ডিসিশন নিয়েছে যে এইটি সারা বিশ্বের জন্য তৈরি হবে। তবে ওদের উপাত্ত দেখে যে কত পার্সেন্ট মানুষ সেই দেশগুলোতে একই ক্রাইটেরিয়াতে আক্রান্ত হচ্ছে, তারা সেই কাজটি করবে। গতকালই একটি স্টাডিতে এসেছে যে গভর্নমেন্ট এই কমেন্টটি করেছে যে হ্যাঁ, সারা দুনিয়া ব্যাপী দেয়া হবে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করা রোগীদের জন্য। জি, সেই উপাত্তগুলো থাকতে হবে ওই দেশগুলোতে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমি আবারও আসবো। আমরা একটু ডক্টর হাবিব মিলাদ আপনার কাছে আবারও আসতে চাই। আমরা যদি যুক্তরাষ্ট্রের বাস্তবতার সঙ্গে বাংলাদেশের এই কোম্পানিগুলোর বাস্তবতাকে মেলে, আপনি নিশ্চয়ই শুনেছেন ফেরদৌস খন্দকার কি বলেছেন যে প্যাটেন্ট ড্রাগ এবং যে কারণে দামটা বেশি হবে। কিভাবে সমন্বয় করা যায়, রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব তৈরি করে বা এই সংকটের মধ্যে কিভাবে কাজটি করা যেতে পারে? আপনাদের নিশ্চয়ই কোনো পরামর্শ আছে এ ব্যাপারে? ডক্টর হাবিব মিলাদ, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? ঠিক আছে, আপনি মনে হয় যান্ত্রিক গোলযোগের কারণে আপনি আমাকে শুনতে পাননি। আমরা একটু এই কায়দা চৌধুরী আপনার কাছে আবারও একটু আসতে চাই। আমরা আসলে আপনার কাছে শুনেছিলাম যে এটি অবশ্যই একটি কার্যকর ওষুধ, কিন্তু কার্যকারিতার পাশাপাশি অন্যান্যরা যা বলার চেষ্টা করছেন যে কার্যকারিতা এবং সহজলভ্যতা, এই দুটি বিষয় যদি একসঙ্গে মিলবন্ধন না ঘটে, তাহলে আসলে ক্লিনিক্যাল ফিল্ডে বা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আসলে কতটুকু সহজলভ্য হবে কাঁচামাল উৎপাদন, কে তৈরি করতে পারবে, দাম কিভাবে নির্ধারণ হবে? স্যার, এই বিষয়ে আপনার কোনো আলোচনা আছে কিনা বা কোনো প্রস্তাব আছে কিনা, ডক্টর একে আজাদ চৌধুরী?
ডক্টর এ কে আজাদ চৌধুরী, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে অবশ্যই এটি কার্যকরী ওষুধ এবং বিশ্ব কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে, কিন্তু এই বাস্তবতায় ওষুধের দাম নির্ধারণ, কোন অঞ্চল সেটি তৈরি করতে পারবে, কাঁচামালের বাস্তবতা কি, এইগুলো সহজলভ্যতা মিলিয়ে আসলে যে সংকটটি তৈরি হতে পারে ভবিষ্যতে, সে বিষয়ে আপনার কোনো প্রস্তাব আছে কিনা? কি করতে পারে বাংলাদেশ সরকার, অন্য দেশের রাষ্ট্র কাঠামো বা সরকারগুলো? এ কে আজাদ চৌধুরী। এখানে আসার আলো এই জন্য দেখছি, শুধু যে রেমডেসিভির তা না, রেমডেসিভির তো ইন্টারভেনাস। আসার আলো এই জন্যই দেখছি অনেকগুলো ড্রাগেই আপনার কার্যকর, যেমন এবিগান, জাপানিজ ফ্লু, ভাইরাস ফ্লুর এগেইনস্টে, এটা হলো ফ্যাভিপিরাভিরটা ট্যাবলেট। এটা ট্যাবলেট এবং এনিবডি ক্যান টেক ইট। এটা সাইড এফেক্টও নাই। টেরাটোজেনেসিস হয় হয়তো প্রেগনেন্ট উইমেন হলে, সেটা কিন্তু ইকুয়ালি না হলেও এফেক্টিভ। সেটা যদি ফার্স্ট স্টেজে কাউকে দেওয়া হয়, অরাল প্রিপারেশন খেতে পারে, তাহলে সেও ভালো হয়ে যাবে। আর রেমডেসিভিরটা হবে লাস্ট স্টেজে যারা যাবে তাদেরকে। 80% লোক যদি নর্মালি ভালো হয়ে যায় প্যারাসিটামল খেয়ে আর ফ্লুইড মেনটেন করে, তাহলে তো তাদের ওষুধের দরকার নাই। কিন্তু কমপ্লিকেশন রাইজ করার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমার ইমিউনিটি কি আছে আমরা জানি না। ইমিউনিটি যদি ভালো হয় তাহলে অনেক ওল্ড এজও সাধারণভাবে বেঁচে যায়, কিন্তু ইমিউনিটি যদি খারাপ থাকে তাহলে ইয়াং এজও 50 ইয়ার্সও মারা যায়, 45ও মারা যায়। তাদের ক্ষেত্রে কি করব? আমাদের তো ইমিউনিটির এইজিং করা নাই। তখন কিন্তু আমরা জেনারেলি অরাল ড্রাগ প্রেফার করা যায়, সাইড এফেক্ট কমালা। সেইখানে রেমডেসিভিরের পরিবর্তে আমার মনে হয় এই এভিগান অথবা জাপানিজ ফ্লু ড্রাগ এটা ভালো কাজ করবে। এটা করে না কেন বলে? করে না বলে যে লেট স্টেজে যদি দেয় তখন তো কাজ করবে না। এই সম্বন্ধে আমি একটা কথা বলি, এই যে HIV ড্রাগের প্রণেতা, টাইমের ইয়ার অফ দ্য ম্যান অ্যাওয়ার্ড পাওয়া, এটা হলো ডেভিড হো। সে নিউ ইয়র্কের একটা ইনস্টিটিউটের চেয়ারম্যান ডিরেক্টর। সে বলছো কোনো ভাইরাস ড্রাগই লেট স্টেজে কাজ করে না। সুতরাং ভাইরাস ড্রাগ দিতে হবে, প্রিজিউমেবলি যে খারাপ হবে বা খারাপ হওয়ার পথে যাচ্ছে, তখনই তাকে ভাইরাল ড্রাগ যদি দেওয়া হয়। স্যার, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আসলে আর্লি স্টেজে যদি আমরা সেটা প্রয়োগ করতে পারি তাহলে ভালো ফল পাবো। ডক্টর হাবিব মিল্লাত, আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে বিরতির আগে আপনার সাথে একটু কথা বলেই যেতে চাই। আপনি যে প্রসঙ্গগুলো তুলেছিলেন, আমাদের যুক্তরাষ্ট্র থেকে যিনি ডাক্তার যুক্ত হচ্ছেন তিনিও বলেছেন যে প্যাটেন্ট ড্রাগ হওয়ার কারণে দাম বেশি হচ্ছে, কোন দেশ কিভাবে উৎপন্ন করবে সে ব্যাপারে কথা হচ্ছে পলিসি লেভেলে। আপনাদের পরামর্শ নিশ্চয়ই আছে এই ব্যাপারে, আপনি কি বলতে চান এই প্রসঙ্গে, ডক্টর হাবিব মিল্লাত? ডক্টর হাবিব মিল্লাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্রাইসটা রিজনেবল রাখলে এই ফেভিপিরাভিরও ভালো কাজ করবে, ইভেন ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন এটাও ভালো কাজ। জি, আমাদের ছোট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা এই আশা জাগা নিয়ে ওষুধের পরবর্তী বাস্তবতা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইবো। ছোট্ট বিরতি। আবারও স্বাগত। আমরা কথা বলছি এই সংকটের মধ্যে আশা জাগানিয়া দেশে দেশে নতুন ওষুধ, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমরা আসলে কি করতে পারি। ডক্টর হাবিব মিল্লাত, আপনার কাছে বিরতির আগে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, যান্ত্রিক গোলযোগে আপনার সঙ্গে আমরা যুক্ত হতে পারিনি, আপনাকে এখন যুক্ত করতে পেরেছি আমাদের সঙ্গে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এই প্যাটেন্ট, এই দাম আসলে কারা ভোগ করবে, কারা উৎপন্ন করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে যে জটিলতাগুলো আছে সেগুলো নিরসন করার জন্য কি করা যেতে পারে, সেই প্রস্তাবটি আপনার কাছে জানতে চাই আমরা আসলে এই সংকটের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের কথাটা শুনতে পাওয়া যায়নি। তো যে কথাটি বলছিলেন, সত্যি কথা, পেটেন্ট বা এই ধরনের থেকে আমরা বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে বা উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমাদের পেটেন্টটি আরো প্রায়
8-9 বছর আছে যে আমরা এই মুহূর্তে পেটেন্ট করতে হলে আমাদের আসলে কোনো কিছু পে করতে হবে না, কিন্তু আমরা যখন মধ্যমায়ের দেশে বা একটু উপরে উঠে যাব তখন সেই চিন্তাটা আমাদের মাথায় এখন থেকেই করতে হবে। আপনারা যে জানেন যে আমাদের এই করোনা নিয়ে আমরা সবাই খুব দুশ্চিন্তা আছি, সবাই খুব আতঙ্কগ্রস্ত আছি এবং সারা বাংলাদেশের মানুষ ভাবছে কবে আমরা এ থেকে প্রতিকার পাবো। এই প্রতিকার পাওয়ার জন্য স্বাস্থ্যসেবার কথা যে কথাগুলো বলেছেন আমি সেই সময় বলেছিলাম যে বিভিন্ন দেশে রিসার্চ চলছে, সেই রিসার্চের ফলাফলগুলো আমরা বাংলাদেশে ভোগ করছি, কারণ বাংলাদেশে আসলে তেমন কোনো রিসার্চ হওয়ার সুযোগই নাই, হচ্ছে না এখন পর্যন্ত কোনো। আমরা ভ্যাকসিন তৈরি করি, কিছু কিছু ভ্যাকসিন, কিন্তু এই ধরনের ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা বা রিসার্চ করার মতো যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সরকার বা বেসরকারি ভাবে আমাদের পক্ষে সম্ভব না। আমরা ট্রেডিশনালি এইখানে অক্সিজেন দিয়ে চিকিৎসা, ফ্লুইড দিয়ে চিকিৎসা, অ্যাজিথ্রোমাইসিন বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে চালিয়ে যাচ্ছি, সাথে জিঙ্ক দিয়ে। কিন্তু এই যে বাকি 3টা যে ড্রাগের কথা আলোচনা হচ্ছে, বিশেষ করে রেমডেসিভির, যেটি একটি আশা জাগিয়েছে, কিন্তু সেটির দামও সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের অনেকেরই নাগালের বাইরে। সুতরাং সরকারকে এগিয়ে আসতে হবে। 5,500 টাকা যদি একটা ইনজেকশনের দাম হয় 100 মিলিগ্রাম, সেটিকে ডোজ কমপ্লিট করতে হলে আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি, কারো কারো 2 লক্ষ টাকাও লেগে যেতে পারে। এইটা কারো পক্ষেই সম্ভব নয়। এবং সাথে সাথে অ্যাভিগান যেটি আছে ফাইভিপিরাভিন, সেটার দামও 400 টাকা পার ট্যাবলেট, 40টি ট্যাবলেট লাগে 16,000 টাকা পার ডোজ। এটাও কিন্তু আসলে সত্যিকার অর্থে সকলের পক্ষে সম্ভব নয়। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এটা উৎপাদনের পারমিশন দিয়েছেন, কিন্তু এটা যেমন অ্যাভিগান, সেটা হচ্ছে ফ্লু ড্রাগ, ফ্লুতে ভালো কাজ করে, করোনার হয়তো মাইল্ড মডারেটে কাজ করে কিছুটা, নিশ্চয়ই করে কিছুটা, জাপানে কাজ করেছে, চায়নাতে কাজ করেছে, ইংল্যান্ডে বিশাল একটা ট্রায়াল হচ্ছে। আপনি রয়্যাল ব্রম্পটন হসপিটাল, চেলসি, ওয়েস্টমিনিস্টার হসপিটাল, লুবেন হসপিটাল বেলজিয়াম, এরা বিশাল এবং ভালো ফল পেয়েছে মাইল্ড এবং মডারেটের জন্য। এটা একটা ট্যাবলেট ফর্ম 200 মিলিগ্রাম, আর বাকিগুলো যে ইনজেকশন রয়েছে রেমডেসিভির, সেটি হচ্ছে ডাক্তার হাবিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আরো অনেক অতিথি আমাদের সঙ্গে আছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আসলে সংক্ষেপে জানতে চাইবো, আসলে এই যে দামের কথা শুনছি আমরা, উৎপাদন করতে পারলেও তো আসলে দামটি বাংলাদেশের মানুষের নাগালের মধ্যে আসছে না, সেই ক্ষেত্রে রাষ্ট্র কি উদ্যোগ নিতে পারে বলে আপনার পরামর্শ আছে? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই ওষুধটার, এটা তো খুব নতুন ওষুধ না, এই যে কয়টাই ওষুধেই ব্যবহার করা হচ্ছে এটা অন্য রোগে ব্যবহৃত হতো, এটা নতুন ইন্ডিকেশন যে এই রোগেও কাজ করবে, এটাই হলো আমাদের আশা। এবং আমাদের 1982 সনের আমরা যদি ওষুধ নীতিটা অনুসরণ করি, তাহলে এই ওষুধ, এই নতুন এই ওষুধটির মূল্য খুব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তবে সেটা অনুসরণ না করা হলে, যখন তাদের কোম্পানি যদি মনে করে এই একটা সুযোগ আছে, তার যদি লাভের ব্যাপারে আসমানি তার সীমানা, তার অনেক বেশি দাম হবে। তবে আমার ধারণা এটা কাঁচামাল প্রাপ্যটাও অসুবিধা হবে না, কেননা বাংলাদেশ হলো একটা অনুন্নত দেশের জন্য এই ডায়েটসটা প্রযোজ্য না। শুধু আমরা সহজে কাঁচামাল জোগাড় করতে পারবেন ওনারা, এবং এইখানে আমাদের এক্সপার্টিজ আছে, বাংলাদেশে অনেক ওষুধ কোম্পানি আছে, অনেকেরই আছে। আর তাছাড়া আমি তো আগেই বলেছি, আজাদ চৌধুরীকে আমি সবচেয়ে ধন্যবাদ দিই। জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো সুযোগ সময় পেলে। আমরা একে আজাদ চৌধুরী স্যার আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে আপনার কাছে একটি তথ্য জানতে চাইবো। আসলে যে ভ্যাকসিনগুলো নিয়ে কথা হচ্ছে, যদি আপনি আসলে 1 বাক্যে বা 2 বাক্যে আমাদেরকে বোঝান যে আসলে ভ্যাকসিনটি আসতে কতদিন লাগতে পারে, এই প্রক্রিয়াটি আসলে কতখানি জটিল, সেটা যদি আপনি একটু আমাদেরকে বোঝান অল্প সময়ের মধ্যে। ডক্টর একে আজাদ চৌধুরী। সারা ওয়ার্ল্ডে প্রায় 100টার মতো, 110টার মতো ভ্যাকসিন প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের ভিতরে 4-5টা এগিয়ে আছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি আর গ্রুপের সঙ্গে তারা ভ্যাকসিনটা হিউম্যান ট্রায়ালে কয়েকদিন ভিতরে অ্যাপ্লাই করবে, আর শুরু করে দিয়েছে অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালের মতো। এটা সেফটি, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল হবে। তারপর চায়না অলরেডি ইনঅ্যাক্টিভেটেড এই কোভিড-2 অথবা ভাইরাস-2 ইনঅ্যাক্টিভেটেড, ওটা ইনজেক্ট করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ডিফেন্স দেয়, ইমিউনিটি দেয়, প্রোটেকশন দেয়। আর আমেরিকাতে
জার্মানিতে আর একটা ভ্যাকসিন ডেভেলপ করেছে, তারাও অ্যাপ্লাই করেছে এবং তারাও এক্সপেক্ট করতেছে এই বছরের শেষ না, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জি। তারা মাস স্কেল প্রোডাকশনে যাবে। জি, আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কাছে অক্সফোর্ড আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তথ্যগুলোর জন্য। আমরা একটু ডক্টর ফেরদৌস খন্দকার আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে আমরা অনেক সংকটের মধ্যে কিছু কিছু আশা আলো দেখতে পাচ্ছি। আপনি প্রথম বিশ্বের বাস্তবতার সঙ্গে বাংলাদেশের বাস্তবতা মিলিয়ে আমাদের প্রস্তুতির এবং আমাদের এখনকার যে কর্তব্য সে সম্পর্কে যদি আপনি অল্প একটু আমাদের সাজেশন দেন, তাহলে আমাদের নিশ্চয় যারা ফ্রন্টলাইন ফাইট করছেন তারা অনেক বেশি আশান্বিত হবেন। ডক্টর ফেরদৌস খন্দকার। ধন্যবাদ আমাকে। আসলে এরকম একটি পরিস্থিতিতে কোনো প্রস্তুতি যথেষ্ট প্রস্তুতি নয় সারা বিশ্বের জন্য। যার যে রকম রিসোর্স আছে সেইটি নিয়েই এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে প্রতিটি মানুষের তার নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তারা তাদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীরা তাদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে, সরকার তার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। মূল কথা হচ্ছে এগিয়ে আসতে হবে সাহসের সাথে। এইটি সবার কাছে আমার আবেদন। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেক সম্মানিত অতিথিকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা টিভি সেটের সামনে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। আমরা জানি যে আসলে ভেঙে নুয়ে পড়ার পরেও কিন্তু মানুষ আশাবাদী হয় এবং সে আশার আলো মানুষকে বাঁচিয়ে রাখে, পরবর্তী জীবনকে উৎসাহিত করে। আমাদের সঙ্গে থাকবেন News 24 এর সঙ্গে। আজকের মতো শুভরাত।